বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীগণ, আসসালামু আলাইকুম। আমি অষ্টম শ্রেণীর 1 নম্বর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আজকে হাজির হয়েছি। আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদেরকে বলবো যে তোমরা এখন থেকে মানসিকভাবে প্রিপারেশন নাও। তোমাদের এবছর থেকে অষ্টম শ্রেণীতে আবারও বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে। তো তোমরা আসলে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো উদাহরণ সহকারে ভালো করে দেখবা এবং বেশি বেশি বাসায় প্র্যাকটিস করবা এবং স্যারেরা ক্লাসে যেভাবে পড়ায় সেভাবে ওগুলো ফলো করার অনুসরণ করবা, চেষ্টা করবা। তো আমি আজকে আমার ভিডিও টিউটোরিয়ালে প্যাটার্ন নিয়ে আলোচনা করবো। অষ্টম শ্রেণীতে জানো যে তোমরা যারা অষ্টম শ্রেণীর অঙ্ক বই পেয়েছো তারা জানো যে অষ্টম শ্রেণীতে প্রথমত প্যাটার্ন নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে প্যাটার্ন বলতে কি বোঝায়, বিষয়টা হলো এরকম যে প্যাটার্ন হচ্ছে একটা সংখ্যার, মনে করো যে বৈশিষ্ট্য, অর্থাৎ একটা সংখ্যা কিভাবে সাজানো আছে বা একটা সংখ্যা কেমন আছে সেটা জানার জন্য মূলত প্যাটার্নটা এখানে দেখানো হয়েছে। যেমন ধরো আমি এখানে যদি একটা নাম্বার লিখি 1, এরপর 2, এখানে যদি 3, এইভাবে যদি আমি লিখি, এভাবে ধরো আমি একটা সংখ্যা লিখলাম। তা এটা কি হলো দেখো, এটা একটা প্যাটার্ন। মনে করো সংখ্যাগুলা সিরিয়ালি ওয়াইজ সাজানো আছে, অর্থাৎ 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, এইভাবেই। অর্থাৎ এটা এক ধরনের হতে পারে প্যাটার্ন। আবার দেখা গেছে 1, এখানে 3, এরপরে এখানে 5, এখানে 6, সরি 6 তো না, এখানে দেখা গেছে তোমার 7 হইতে পারে, 7 হইতে পারে। তাহলে দেখো এইটা এক ধরনের প্যাটার্ন। আবার দেখা গেছে এখানে 2, এখানে 4, এখানে 8, এখানে 16, এটা এক ধরনের প্যাটার্ন হতে পারে। তা প্যাটার্ন আসলে বিষয়টা কেমন, যে প্যাটার্নটা হচ্ছে একটা সংখ্যা প্রকাশ করার পদ্ধতি, অর্থাৎ সংখ্যাটা কিরকম আছে এটা প্রকাশ করার পদ্ধতিকে আমরা মূলত প্যাটার্ন বলতে পারি। তা আমাদের এই যে আশপাশে যা কিছু দেখো না, এর সবকিছুই এক ধরনের প্যাটার্নের ভিতরে আছে। যেমন তুমি অষ্টম শ্রেণীতে পড়ো, তোমার অষ্টম শ্রেণীতে এক সেট বই আছে, সেই বইগুলা অঙ্ক, ইংরেজি, বাংলা, এরপর হলো বিজ্ঞান, এরপর সামাজিক বিজ্ঞান আছে, এরপর ধর্ম আছে। তেমনি দশম শ্রেণী, নবম শ্রেণী তোমার বড় ভাই বোনের এদেরও এরকম একটা এক সেট বই আছে, যেখানে তোমার কি বলা হয় যে তাদেরও আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বই আছে। তাই এগুলা কিন্তু আমরা এক ধরনের প্যাটার্ন বলতে পারি। আবার একজনে তুমি একটা ড্রেস কিনতে গেছো, সেখানে তুমি ড্রেসটা মিলাইয়া কিছু অন্য অন্য পোশাকের সাথে, যেমন তুমি একটা টি শার্ট কিনবা, একটা জিন্স কিনবা, এক সেট জুতা কিনবা, এগুলো কিন্তু তুমি একটা প্যাটার্নের সাথে মিলাইয়া কিনবা। তো এরকম তোমার স্কুলে দেখবা যে অ্যাসেম্বলি হয়, পিটি হয়, যেখানে এই পিটি করতে গেলেও কিন্তু দেখবা যে তোমাকে স্যারেরা বলে যে ছেলেরা এক লাইনে দাঁড়াও, মেয়েরা এক লাইনে দাঁড়াও, ষষ্ঠ শ্রেণীর ছেলেরা এই লাইনে দাঁড়াবে, সপ্তম শ্রেণীর ছেলেরা এইখানে দাঁড়াবে। এগুলো কিন্তু এক ধরনের প্যাটার্ন। তাইলে আমরা আসলে আমাদের আশপাশে যা কিছু আমরা দেখি, এগুলো মূলত একটা প্যাটার্নের ভিতরেই চলে। এবং আমরা যে ধরনের অঙ্ক বা সংখ্যা ব্যবহার করি, এগুলো মূলত সবই প্যাটার্ন। যেমন এখানে দেখো একটা রিডিং পড়া আছে, আমি যদিও এটা আসলে আর পড়া লাগবো না, না পড়লেও হয়, কিন্তু তারপরেও এখানে দেওয়া আছে, আমি একটু পড়াই দেখো। বৈচিত্র্যময় প্রকৃতি নানা রকম প্যাটার্নে ভরপুর। প্রকৃতির এই বৈচিত্র্য আমরা গণনা ও সংখ্যার সাহায্যে উপলব্ধি করি। প্যাটার্ন আমাদের জীবনের সঙ্গে জুড়ে আছে নানাভাবে। শিশুর লাল নীল ব্লক আলাদা করা একটা প্যাটার্ন হতে পারে। লালগুলো একদিকে যাবে, নীলগুলো ওই দিকে যাবে, এটা একটা প্যাটার্ন হতে পারে। সে গণনা করতে শেখে, সংখ্যা একটি প্যাটার্ন হতে পারে। আবার 5-এর গুণিতকগুলো কি শেষে 0 অথবা 5 থাকে, এটিও একটা প্যাটার্ন হতে পারে। সংখ্যার প্যাটার্ন চিনতে পারা, এটি গাণিতিক সমস্যা সমাধানে দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্যাটার্ন আসলে মূলত আমাদের কি কাজে লাগে, প্যাটার্ন মূলত আমরা অঙ্কের প্রতি আমাদের আরো দক্ষতা বৃদ্ধি করার জন্য মূলত আমরা প্যাটার্নগুলো ব্যবহার করি। এই যে এই কথাটা, বিষয়টা তুমি তো যদি না বুঝে থাকো, এখানে যেমন দিচ্ছে দেখো, 5-এর গণিতগুলোর শেষে 0 অথবা 5 থাকে। ধরো একটা সংখ্যা তোমার এরকম আছে, 135 আছে। আবার একটা সংখ্যা 120 আছে। অর্থাৎ তাহলে দেখবা যে কোনো সংখ্যা শেষে যদি 5 এবং কোনো সংখ্যা শেষে যদি 2 থাকে, এই 0 থাকে, তাহলে এই সংখ্যাগুলো সাধারণত 5 দ্বারা ভাগ করা যায়। তো এইটাই বলা হয়েছে যে এখানে 5-এর গুণিতকগুলো শেষে 0 অথবা 5 থাকে। আবার তুমি যদি কোনো একটা সংখ্যারে ভাঙাইতে যাও, যেমন ধরো এখানে
তোমার 12 আছে, তাহলে কোনো সংখ্যার শেষে যদি 2 থাকে তাহলে ওই সংখ্যাটা মানে জোড় সংখ্যা যদি থাকে তাহলে সাধারণত ওই সংখ্যাটা 2 দিয়ে ভাঙানো যায়। তো এগুলাও কিন্তু এক ধরনের প্যাটার্ন হিসেবে আমরা বিবেচনা করতে পারি। মূলত ওইখানে ওইটাই বলছে যে 5-এর গুণিতকগুলা শেষে যদি 0 অথবা 5 থাকে তাহলে সংখ্যাটা কি 5-এর গুণিতক। এটা একটা প্যাটার্ন। তো এইভাবে আমরা জ্যামিতিক প্যাটার্ন বা অন্যান্য প্যাটার্নগুলো দেখে থাকি। এখানে একটা চিত্র দিছে, দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গের চিত্র। দেখো এই বর্গটার এখানে কি করছে, ধরো আমি এখানে যদি একটা চিত্র আমার মতন করে আঁকি, এটা ধরো একটা চিত্র, এখানে তুমি ধরে নাও যে আমি এটা একটা বর্গ আঁকছি। আমরা জানি যে বর্গের 4টা বাহু সমান থাকে। ধরো এটা একটা বর্গ আঁকছি, তাহলে এইখানে ধরো এটা একটা ঘর আঁকলাম, এখানে একটা ঘর আঁকলাম, এইখানে একটা ঘর আঁকলাম। এখন আমি আবার এইখান দিয়েও একটা ঘর আঁকলাম, এদিক দিয়েও একটা ঘর আঁকলাম। এখন দেখো আমি যদি এই সোজা একটা দেই, আবার যদি দাগ দেই, আবার যদি এইখানটা একটা দাগ দেই, আবার যদি এই 4টা দাগ দেই, আবার যদি এইখানে একটা দাগ দেই, তাহলে দেখো তো এই ঘরগুলা কিন্তু একটা প্যাটার্নের ভিতর যাইতেছে, কি যাইতেছে না? তা এইভাবে এখানে মূলত এটা এক ধরনের নকশার প্যাটার্ন দেখানো হয়েছে। তাই এইভাবে আমরা আসলে এই অঙ্কগুলোরে করতে পারি যে প্যাটার্ন। তাহলে বুঝতে পারতেছো যে প্যাটার্ন হচ্ছে কি একটা সংখ্যার নকশা বা সংখ্যার ডিজাইন, যে একটা সংখ্যা বা একটা চিত্র কেমন হইতে পারে এটা বোঝানোর জন্য মূলত আমাদের এই প্যাটার্নগুলো দেওয়া। এখানে একটা সংখ্যার প্যাটার্ন দিছে, দেখো সংখ্যাটা কেমন হয়েছে। এখানে 1, এরপরে ঘরে ধরো এরকম একটা ঘর নিচে তোমার এখানে, এইখানে এটা এই ঘরে 1 থাকবো, এরপর এইখানে তোমার আরো 2টা ঘর নিচে, এরকম নিচে একটা, আবার এইখানে আর একটা নিচে এরকম, এইখানে 1 হবে। এরপরে দেখো এখানে আবার আরেকটা ঘর বাড়ায় নিছে, এখানে দিছে ধরো একটা, এইখানে দিছে ধরো একটা, এইখানে দিছে ধরো একটা। তাহলে এখন এই ঘরে কিন্তু 1 হইব, এই ঘরেও 1 হইব। তাহলে এই ঘরে কত হবে, এই 1 আর এই 1 যোগ করলে 2 হইব। বিষয়টা এরকম, এই যে দেখো 1 1 1, এরপর আবার দেখো এনে 1 এখানে 1, মাঝখানে কত, এই 1 আর এই 1, এই যে এই 1 আর এই 1 যোগ করে কত পাইছে, 2 পাইছে। পরে আবার সেম একইভাবে দেখো এই ঘরে 1 নিচে, এইখানে এই এই যে এই 1 আর এই 2 যোগ করে কত, 3 পাইছে। আবার এই 2 আর এই 1 যোগ করে কত পাইছে, 3 পাইছে। এই প্রান্তে আর এই প্রান্তে কিন্তু 1 থাকবো সব জায়গায়, এনও 1 আছে, দেখছো। সেম একইভাবে দেখো এইটা আর এইটা যোগ করে কত, 4 পাইছে। এইটা আর এইটা যোগ করে কত, 6 পাইছে। এইটা আর এইটা যোগ করে কত, 4 পাইছে। তা এইভাবে মানে এটা একটা ধারাবাহিকভাবে হইতে পারে। তাই এইখানে এইভাবে 2টা চিত্রে প্যাটার্ন দেখানো হয়েছে। এরপরে পৃষ্ঠা দেখো, দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকৃতি হতে সাজানো হয়েছে। ওই যে যেটা বলছিলাম যে এই চিত্রটা এখানে কিছু সংখ্যা ত্রিভুজাকৃতি ভাবে সাজানো হয়েছে, এই যে এটার কথা বলা হয়েছে। সংখ্যাগুলোর একটা বিশেষ নিয়ম মেনে নির্বাচন করা হয়েছে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে। দেখো এখানে প্রতি লাইনের শুরুতে যে এখানটা 1 গেছে, এইখানটাও 1 গেছে, যে সরি এই যে এই লাইনেও কিন্তু দেখো শেষে 1 গেছে। এই সংখ্যাগুলো কিভাবে বের হলো, এই যে এই সংখ্যাগুলো যোগ হয়েছে, পাশাপাশি সংখ্যাগুলো যোগ করে এই সংখ্যাগুলো বসানো হয়েছে। তো এটাই এখানে বলছে মূলত যে সংখ্যাগুলো একটা বিশেষ নিয়ম মেনে চলে। নিয়মটি হলো প্রতি লাইনের শুরুতে ও শেষে 1 থাকবে এবং অন্য সংখ্যাগুলোর উপরের সারির 2টি পাশাপাশি সংখ্যার যোগফল সমান হবে। সংখ্যাগুলোর যোগফল সাজানোর এই নিয়ম একটা কি প্যাটার্ন সৃষ্টি করে। এখানে আরেকটা দিচ্ছে 1 4 7 10 13, দেখো তো 1 থেকে 4 এখানে ব্যবধান কত, 3। 4 থেকে 7 এখানে ব্যবধান কত, 3। 7 থেকে 10 এখানে ব্যবধান কত, 3। 10 থেকে 13 এখানে ব্যবধান কত, 3। প্রতি ক্ষেত্রে এখানে কি করছে, 3 কইরা ব্যবধান পাইতেছে। তার মানে এইটা কি এক ধরনের প্যাটার্ন, এই সংখ্যাটার প্যাটার্ন। তাই এইভাবে আমরা বিভিন্নভাবে সংখ্যাগুলোর প্যাটার্ন সাজাইতে পারি। এরপরে দেখো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন।
এই স্বাভাবিক সংখ্যা ভিতর মৌলিক সংখ্যা চলে আসে। মৌলিক সংখ্যাগুলা কেমন হইতে পারে? ধরো তুমি এখানে, আমি চিত্র আঁকতে আসলে কতটুকু হয় দেখি চিত্রটা আঁকা যায় কিনা। সেটা দাগগুলো হয়ে যেতেছে বাঁকা। আচ্ছা, একটা কাজ করি আমরা, দাগগুলোরে ওইভাবে না দেয়া, কারণ তোমাদের আছেই। এটা দিলাম আর এটা দিলাম। এটা দিলাম মনে করো, আর এটা দিলাম। এখন এই দাগের সাথে এই দাগটা মিলিয়ে দিলাম, আর এই দাগটার সাথে ধরো এই দাগটা মিলিয়ে দিলাম। এইখানে ধরো আমি ধরেছি তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়ে গেছে না? একটা কাজ করো, এই দাগগুলো আমরা কাইটা দিই, এগুলো আমাদের দরকার নেই। তাহলে কত হয়েছে দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, এখানে আরেকটা দাগ নিয়ে নিই, 10টা। এখানে দিকেও 10টা দিয়ে দিই, দেখো, 1টা 2টা 3টা 4টা। দেখো এখানে 100টা ঘর আছে। এখন এই ঘরে 1 লাগবা, এই ঘরে 2, এই ঘরে 3, এই ঘরে 4, এই ঘরে 5, 6, 7, 8, 9, 10, এই ঘরে 11, এগারো, 12, 13, 14, 15, 16, 17, 18, 18, 19, 20,
21 22 23 24 25 26 27 28 31 32 33 34 35 36 37 38 37 38 39 40 আচ্ছা এখানে 50 এখানে 60 এখানে 70 এখানে 80 এখানে 90 এখানে 100 এইভাবে বন্ধুরা আমাদের 100 পর্যন্ত সংখ্যাগুলো লিখতে হবে, লেখা মৌলিক সংখ্যা বের করতে হবে। এখানে মৌলিক সংখ্যা কাকে বলে আগে দেখতে হবে। যে সকল সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাঙানো যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো 1 বাদ দাও তুমি, তাহলে 2 সংখ্যাটারে তুমি অন্য সংখ্যাতে ভাঙাইতে পারবে। দেখো 1 এবং 2 ছাড়া অন্য সংখ্যা দিয়ে কি তুমি 2 এর ভাঙাইতে পারবা? 4 এর দেখো তো 2 গুণন 2 4 হয়, তার মানে 4 এর একাধিক গুণনীয়ক আছে, তাই 4 কিন্তু মৌলিক সংখ্যা না। 5 এর কিন্তু তুমি 1 আর 5 ছাড়া অন্য সংখ্যাতে ভাঙাইতে পারবে না, তাই এটা মৌলিক সংখ্যা। 6 কিন্তু দেখো 3 দুগুণী 6 হয়, তাই এটা 6 মৌলিক সংখ্যা নয়। তাই এইভাবে যেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয় এগুলো কিন্তু কাইটা দিছে। দেখো এনে বইটাই দিছে যে যেসব সংখ্যাকে 3 দ্বারা 5 দ্বারা 7 দ্বারা 2 দ্বারা ভাঙানো যাবে, বা যেসব সংখ্যা 2 3 5 7 এর গুণনীয়ক ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা নয়। যেমন দেখো 7 দিয়া 14 রে ভাঙান যায়, 7 দিয়া 21 রে ভাঙান যায়, 7 দিয়া 35 রে ভাঙান যায়, 5 দিয়া 25 রে ভাঙান যায়, 3 দিয়া 12 4 রে ভাঙান 3 4 12 করা যায়। তাই এইভাবে দেখো কাটার পরে যে সংখ্যাগুলো থাকে সেগুলাই কি আমাদের মৌলিক সংখ্যা। তাই মৌলিক সংখ্যার মূল কথা হলো তুমি এইভাবে মনে করবা যে তুমি যেমন ধরো 12 সংখ্যাটা যদি আমি নেই, তাহলে তুমি জানো যে 12 রে কত 6 দুগুণী 12 দিয়ে ভাঙান যায়। আবার দেখো 3 দুগুণী 6 দিয়ে ভাঙান যায়, তার মানে 12 সংখ্যাটা তাহলে মৌলিক সংখ্যা হবে না। তা যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাঙানো যায় না, বা যেসব সংখ্যার একাধিক গুণনীয়ক নাই ওই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। আমরা আগামীকাল এই পরবর্তী টিউটোরিয়ালে এই অংশ থেকে আমরা দেখব। তো ঠিক আছে, তোমরা সবাই এটা দেখবা, আমি জাস্ট থিওরিক্যাল আলোচনা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।